এখন আমার সাংবাদিক বন্ধুরা যা শুনতে চায়, আমরা গণতন্ত্রের পক্ষে যারা কথা বলি, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষিত করার জন্য সারা জীবন নির্যাতিত হয়েছি, নির্বাসিত থেকেছি, কারাবাসে থেকেছি এবং কোন কোন সময় আমরা আয়না করে থেকেছি। নির্বাসনে, নির্যাতনে, কারাবাসে আয়না করে যার জীবন গেল 17 বছর, তাকে আজকে দেশদ্রোহী বানানো হচ্ছে। এই কি রাজনীতি হওয়া উচিত? এইভাবে আমার নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা আমরা সংগ্রাম করেছি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য, বৈষম্য বিরোধী সাম্যভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের জন্য, তারা সবাই আজকে দেশ বিরোধী শক্তি হয়ে গেছি। এই হচ্ছে আমাদের বিরুদ্ধে তকমা। কারা করছে? যারা আমরা নির্বাচন চাই, যারা আমরা গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে চাই এবং গণতন্ত্রের কথা বলি, নির্বাচনের কথা বলি, গণমানুষের কথা বলি, তারা বাংলাদেশের বিরুদ্ধে হয়ে গিয়েছে কিছু কিছু কুচক্রী মহলের। কারণ তারা চায় না কোন নির্বাচন, তারা চায় না বাংলাদেশের গণতান্ত্রিক শর্তভিত্তি, তারা চায় এই দেশ সব সময় বিদেশ নির্ভর থাকুক। তারা আমাদেরকে দেশদ্রোহী এবং অন্যান্য দেশের এজেন্ট বানাতে তৎপর হয়ে উঠেছে। এমনকি এই পর্যায়ে গিয়েছে যে আমাদের ছেলে সন্তানদের বিরুদ্ধেও তারা এই সমস্ত উৎসারটনার অংশ বানিয়ে নিয়েছে। বাপের মুখে ছেলের কথা প্রশংসা করা ঠিক মানায় না। আমার বড় ছেলে আজকে আসার সময় বলছে, আব্বু তোমরা কি কিছুই বলবা না, আমাকে এইভাবে ভিকটিম বানাচ্ছে। আমি বললাম, তুমি বিখ্যাত হয়ে যাচ্ছ, তোমার বিরুদ্ধে প্রচারণা করে তোমাকে পরিচিত করে দিচ্ছে। বলছে আমি সেই পরিচিতি চাই না। আমার ছেলে সৈয়দ ইব্রাহিম আহমদ একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন, পিএইচডি করছে। সে ওয়ার্ল্ড র্যাঙ্কিং একজন স্টুডেন্ট ছিল, বিশ্ববিখ্যাত ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে গ্রাজুয়েশন করেছে। কিন্তু সে দেশে ফেরত এসছে দেশের সেবার জন্য। আমার উপর যে নির্যাতন হয়েছে, যে অত্যাচার হয়েছে, যে কারাবাস হয়েছে, তার সবকিছুর ভুক্তভোগী আমার পরিবার, আমার সন্তানরা। তারপরেও তারা দেশে ফিরে এসছে দেশের টানে। তারা তো বিদেশে থেকে যেতে পারত, ব্রেন ড্রেন হয়ে যেত। এই অবস্থায় তাকে বানানো হয়েছে একটি বিতর্কিত ব্যবসায়িক কোম্পানির অফিস নাকি পাহারা দিচ্ছে। আমি আমার নিন্দা জানানোর ভাষা নাই। আমরা রাজনীতি করি, আমাদের নিয়ে সমালোচনা সত্য মিথ্যা অনেকে করতে পারেন। যুদ্ধের ময়দানেও ফ্যামিলিকে বাদ রাখা হয়, স্ত্রী পুত্র সন্তানদেরকে টাচ করা হয় না যুদ্ধের ময়দানেও। কিন্তু আমরা এটি একটা বিশ্রী যুদ্ধ হচ্ছে আমাদের বিরুদ্ধে, এটি আমাদের গণতান্ত্রিক সংগ্রামকে কলঙ্কিত করে। আমরা ইতিমধ্যে বলতে বসছি ফ্যাসিবাদী শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ নির্যাতনের কাহিনী, গুম, খুন, অপহরণ, হত্যার কাহিনী। আমরা বলতে বসছি কিভাবে অত্যাচার করেছে, কিভাবে নির্যাতন করেছে, কিভাবে গুম করেছে। অনেক শহীদ পরিবার আজও তার স্বজনদেরকে খুঁজে পায় নাই। অনেক গুমের যারা শিকার হয়েছে, সেই মা বোন ভাইয়েরা তার সন্তানের ফিরে আসার জন্য এখনো অপেক্ষা করে। সুমনের মা মায়ের ডাক নিয়ে এখনো প্রতি বছর বিভিন্ন রকমের কর্মসূচি করে। সুমনের এখনো পর্যন্ত দেখা নাই। ইলিয়াসের স্ত্রী পুত্র সন্তানরা এখনো পর্যন্ত আশা করে তার বাবা একদিন জীবিত ফিরবে তাদের কাছে। আমরা বলতে বসছি অনেক রকমের অত্যাচারের কাহিনী, যারা রাস্তায় রাস্তায় ঘুরেছে গুমের শিকার সন্তানের মুক্তির জন্য এখনো পর্যন্ত মুক্তির প্রহর গুনছে। 5ই আগস্ট যদি বাংলাদেশে সংগঠিত না হতো, আজও জানি না কয়জন আয়না করে পচে লাশ পেয়ে যেত। সেই অত্যাচারের কাহিনী আমরা বলতে বসছি। আমরা যে বৈষম্যহীন সমাজ বিনির্মাণের জন্য সংগ্রাম করেছি, আজীবন গণতন্ত্রের পক্ষে ত্যাগ স্বীকার করেছি, অবিরাম সংগ্রাম করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে, আমরা সেই ঐক্যকে কেন যেন নষ্ট করতে চাচ্ছি। কিছু কিছু শক্তি সেই গণতান্ত্রিক শক্তি সমূহের মধ্যে ফাটল ধরানোর জন্য অবিরাম প্রচেষ্টা করে যাচ্ছে। কেউ বিদেশে থেকে, কেউ স্বদেশে, কেউ বুঝতে চাচ্ছে না গণতান্ত্রিক উত্তরণ কবে হবে। আমরা সেই গণতন্ত্র, যে গণতন্ত্রের জন্য আমরা রক্ত দিয়েছি, আমাদের অন্যান্য দাবির মধ্যে প্রধানত দাবি ছিল আমরা ভোটাধিকার চাই, আমরা গণতন্ত্র চাই, আমরা সাংবিধানিক অধিকার চাই, আমরা বাংলাদেশে রাইট টু
টু অ্যাসোসিয়েশন এবং ফ্রিডম অফ প্রেস চাই, সেজন্য আমরা সংগ্রাম করেছিলাম। সেই অধিকারগুলো বাস্তবায়নের জন্য আমরা আমাদের 31 দফা সংস্কার প্রস্তাবে অনেক বিষয়ে অনেক সংস্কার কমিশনের উল্লেখ করেছি। আমরা সেদিকে না গিয়ে পরস্পর আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টির মধ্য দিয়ে কেন জানি একটি গোষ্ঠী তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য অথবা ফ্যাসিবাদী শক্তি এই সমস্ত কুটচালের মধ্য দিয়ে আবার পুনর্বাসিত অথবা ফিরে আসার জন্য চেষ্টা করছে। আজকে সংস্কারের কথা বলছে, সংস্কারের মহাকাব্য তো আমরা রচনা করেছি এই সরকার ক্ষমতায় গ্রহণের দায়িত্ব গ্রহণের আরো 1-1.5 বছর আগে। তারও 1 বছর আগে আমরা 27 দফা দিয়েছিলাম, তারও 5-7 বছর আগে আমরা ভিশন 2030 দিয়েছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই দেশে যদি কোনো সংস্কার হয়ে থাকে বিএনপির হাত ধরে হয়েছে। এই দেশে প্রথম সংস্কার হয়েছে, আমি বলবো, বাকশালীর এই সংবিধান 4th সংশোধনী বাতিলের মধ্য দিয়ে রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমানের হাত ধরে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন হয়েছে এবং 1979 সালে এই সংবিধানের 5ম সংশোধনের মধ্য দিয়ে যে রাষ্ট্র আমরা গণতান্ত্রিকভাবে এগিয়ে গিয়েছি, এটা হচ্ছে বেসিক সংস্কার। তার পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অবিরাম সামরিক শাসন বিরোধী সংগ্রামের মধ্য দিয়ে যেই গণতান্ত্রিকভাবে নির্বাচন হয়েছিল কেয়ারটেকার সরকারের মধ্য দিয়ে, সেই সরকারের 1991 সালে আমরা সংসদীয় গণতন্ত্রে ফেরত এসেছি, পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে অথবা প্রবর্তন হয়েছে, যাই বলুন আপনারা। সেই সংস্কার বিএনপির হাত ধরে হয়েছে। তৎপরবর্তীতে বাংলাদেশের যে সমস্ত সাংবিধানিক সংস্কার হয়েছে, জনদাবের মুখে হোক যেভাবেই হোক, আমাদের হাত ধরে হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে হয়েছে। আমরা কেয়ারটেকার সরকার প্রবর্তন করেছি। এর পরবর্তীতে নারী উন্নয়নের জন্য যে সমস্ত প্রকল্প এবং যে সমস্ত উদ্যোগ উন্নয়ন দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিয়েছেন, যার মধ্য দিয়ে বাংলাদেশের নারী শিক্ষার হার বিশ্বের মধ্যে একটা স্মরণীয় হয়ে থাকবে। বহু দেশ এটা অনুসরণ করেছে। শিক্ষার ফুড ফর এডুকেশন যেটা আমরা চালু করেছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তার মধ্য দিয়ে প্রাইমারি এডুকেশন অবিস্মরণীয়ভাবে একটা পর্যায়ে গিয়েছে, যেটা বাংলাদেশের জন্য বিশাল অবদান। সেটাকে আমরা কন্টিনিউ করব, পরবর্তী সরকারও বিভিন্নভাবে কন্টিনিউ করেছে। এই জাতীয় বহু সংস্কার, গণতান্ত্রিক সংস্কার, সাংবিধানিক সংস্কার, উন্নয়নের জন্য যে সমস্ত উদ্যোগ প্রেসিডেন্ট জিয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে হয়েছে, সেটাকে ইতিহাস হিসেবে ধারণ করে আমরা ভবিষ্যৎকে বিনির্মাণের জন্য এখন অনেক কর্মসূচি নিচ্ছি, যার মধ্যে বক্তারা বলে গিয়েছেন কৃষকের জন্য কৃষি কার্ড, আমাদের সবার জন্য স্বাস্থ্যের জন্য হেলথ কার্ড, কৃষকের জন্য কৃষক কার্ড এবং বেকারদের জন্য বেকার ভাতা ইত্যাকার অনেক রকমের উদ্যোগ আমরা নিয়েছি, যেটা ফ্যামিলি কার্ড নামে পরিবারের প্রধানকে, যিনি মহিলা থাকবেন, তাকে দেয়া হবে অনেকটা খাদ্যের নিশ্চয়তার জন্য। এইভাবেই এই জাতিকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বহু রকমের পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। সেই কথাগুলো আমাদেরকে জনগণের সামনে তুলে ধরতে হবে, দেশবাসীর সামনে তুলে ধরতে হবে। যেমন আমি বারবার বলি, 31 দফা নিয়ে আপনারা ঘরে ঘরে যাবেন এবং তাদের কাছ থেকে আপনারা বক্তব্য শুনবেন। এখানে আমরা আরো নতুন নতুন প্রস্তাব যদি পাই, সেটা আমরা গ্রহণ করব। এবং এই 31 দফা এমন হয়ে গেছে শুধু বাংলাদেশে নয়, আমরা যখন রাষ্ট্রদূতদের সাথে কথা বলি, তারা এই দফাগুলো নিয়ে কথা বলে। আমি একটা কাহিনী বলি, ব্রিটেনে হাউস অফ কমন্সের এক সদস্য বললেন যে, এক্সেলেন্সি, ওয়াই ইউ ক্যাপ্ট নাম্বার 29 the climate change issue, it should be on top. আমি বললাম, এটা অন টপ হবে তোমাদের দেশে, যেহেতু তোমাদের এখানে ক্লাইমেট চেঞ্জটা হচ্ছে নাম্বার 1 প্রায়োরিটি, কিন্তু আমাদের দেশে অন টপ হবে মানুষের খাদ্য নিশ্চিত করার পরিস্থিতি বিষয়টি। এইভাবে তাদেরকে বুঝে দিচ্ছে। আমি স্টোনিশ হয়ে গেলাম, তারা আমাদের এই বিষয়টা হাউস অফ কমন্সে তারা আলোচনা করেছে, হাউস অফ লর্ডস এর সদস্য তারা কথা বলেছে। সুতরাং একেবারে যে কষ্ট করেছি আমরা
সেটা বিফলে যায়নি, সারা বাংলাদেশের মানুষ এটা গ্রহণ করেছে। এই ছোট পুস্তিকা আকারে পকেটে আমিও রেখেছি, আপনারাও রাখবেন, সবাইকে রাখতে বলবেন। এটা আমাদের রাজনীতির মহাকাব্য হিসেবে আবির্ভূত হয়েছে। আমরা এভাবে এগিয়ে যাই। সমালোচকদের সমালোচনার জবাব আমি বেশি দেব না, এই জন্য যে একটা বিখ্যাত মানুষের কথা আছে, আমি যদি সমালোচকদের সমালোচনার জবাব দিতে থাকি, আমি কাজ করব কোন সময়? আর যদি আমি কাজ করতে থাকি, সমালোচকদের সমালোচনার জবাব দেব কোন সময়? সুতরাং আমার এত বেশি নষ্ট করার সময় নেই। আপনাদেরও বলবো, আপনারা বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে অনলাইনে আপনারা অ্যাক্টিভ হন। আমি তারুণ্যের সমাবেশ দেখলাম, অনেক কয়েক লক্ষ সমাবেশ লোকজন এসছে, তরুণরা এসছে গত 28 তারিখ। এরা সবাই যদি অনলাইনে অ্যাক্টিভ হয়, তাহলে যারা আমাদের বিরুদ্ধে কুৎসা রটনা করছে, কুচক্র করছে, কুচক্রী মহল, তারা বন্যার পানির মতো বেশি যাবে। আপনারা বেশি বেশি করে টুইট করবেন, আন্তর্জাতিক অঙ্গনের টুইটের মূল্য একটু বেশি। আপনারা অনলাইনে অ্যাক্টিভ হয়ে এগুলোর জবাব দিবেন। শুধুমাত্র টেলিফোন হেলো হেলো বলে ইউজ করে ছেড়ে দেবেন না। আজকালের জমানা হচ্ছে জ্ঞান ভিত্তিক এবং প্রযুক্তি ভিত্তিক জ্ঞান। আজকাল এগিয়ে যেতে হবে আমাদের প্রযুক্তি নির্ভর রাজনীতি এবং জ্ঞান ভিত্তিক রাজনীতির মধ্য দিয়ে। আপনারা মেধাবী ছাত্রদেরকে রিক্রুট করবেন দলে, মেধাবী লোকজনকে আহ্বান জানাবেন। সমাজের বিভিন্ন পেশার, শ্রেণী পেশার যারা মেধাবী, তাদেরকে আপনারা আকৃষ্ট করবেন। একজন মেধাবী ছাত্র যা করতে পারে, একজন 100 এভারেজ ছাত্র তা হয়তো করতে পারে না। কারণ একজন মেধাবী, আপনি দেখবেন পৃথিবীতে ইন্ডিয়ান ডায়াসপোরা বলতে গেলে ইউএসএতে প্রায় সব ডিজিটাল এবং বড় বড় কোম্পানিগুলো এক্সিকিউটিভ হয়ে গেছে, চিফ এক্সিকিউটিভ হয়ে গিয়েছে। আমাদের কয়জন আছে? গুগল বলেন, ফেসবুক বলেন, আরো অন্যান্য যেগুলো আছে বড় বড় সংস্থা, কি মাইক্রোসফট গ্রহণ করেন সব। সুতরাং প্রযুক্তি নির্ভর শিক্ষায়, জ্ঞানে বিজ্ঞানে তারা হয়তো এগিয়েছিল বলেই তারা গিয়েছে। আমাদেরকে সেদিকে নজর দিতে হবে। জানি না এই ফোরাম আমার সেই কথা বলার জন্য উপযুক্ত কিনা। যাই হোক, ইনশাআল্লাহ এখন যা শুনতে চাই তা এখনো বলিনি। তা হচ্ছে যেখানে যাই বলে নির্বাচন, আন্দোলন, এই সমস্ত ইস্যু নিয়ে কথা বলেন। আমরা গণতান্ত্রিক একটি দেশে বাস করার জন্য সংগ্রাম করিনি। 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করিনি। আমরা বাকশালের বিরুদ্ধে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করিনি। আমরা কেয়ারটেকার সরকারের পুনঃপ্রবর্তনের জন্য 17 বছর আন্দোলন সংগ্রাম করিনি। আমাদের বিএনপি সহ সারা বাংলাদেশের বিভিন্ন দলের এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সাংবাদিক বন্ধুগণ সহ শয়ে শয়ে নির্যাতিত হয়নি, গুম খুনের শিকার হয়নি। আমি নিজে যখন নির্বাসিত ছিলাম 9.5 বছর, আর বাকিদের কথা কি বলবো? কিসের জন্য বলেন? একটি গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্যই তো, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যই তো, বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠার জন্যই তো, একটি শক্তিশালী সাংবিধানিক রাষ্ট্র পাওয়ার জন্যই তো, আমরা আমাদের সমস্ত গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্যই তো আমরা রক্ত দিয়েছি, সংগ্রাম করেছি, অবিরাম আমরা নির্যাতিত হয়েছি, কারাবাসে গিয়েছি, আয়নাগরে গিয়েছি। কিসের জন্য? এই অধিকার আদায়ের জন্য। আর সেই অধিকার আদায়ের কথা বললেই যদি আপনারা নারাজ হন মাননীয় প্রধান উপদেষ্টা, সেটা খুব দুঃখজনক। সংস্কারের কথা বলে আর কত বিলম্ব করবেন? সংস্কারের জন্য আমি এটা পত্রিকা এখানে বসে পড়ছিলাম কয়েকদিন আগে। এটা সংস্কার কমিশনের ভাইস চেয়ারম্যান বা সভাপতি তার একটা সাক্ষাৎকার দিয়ে বলেছে। এইখানে যা পড়লাম আমি, তাতে তিনি নিজেই স্বীকার করছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রায় সব রিপোর্টে 2-1টি বাদে সবাই একমত। দুর্নীতি দমন কমিশনের সমস্ত সংস্কারে তার কথা সকল দল প্রায় একমত। প্রশাসনের ক্ষেত্রে 2-1টি বিষয় ছাড়া প্রায় সকলেই একমত। বাকি রইল জুডিশিয়ারি। জুডিশিয়ারির ক্ষেত্রে শুধু বলেছে বিচার বিভাগের কিছু কিছু বিকেন্দ্রীকরণের জন্য আদালত, উপজেলা পর্যায়ে সেই বিষয়ে ভিন্ন মত বা মিশ্র মত আছে, বাট আমরা একমত হয়েছিলাম নীতিগতভাবে বিএনপির পক্ষ থেকে। তাছাড়া বিচার বিভাগের অন্যান্য বিষয়ে যেগুলো বিচার বিভাগের সত্যিকার ভাবে স্বাধীনতা দিবে, সত্যিকার ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি প্রতিষ্ঠিত হবে, তার মধ্যে মাত্র জিনিস আছে 3টা।
একটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ কিভাবে হবে, আর একটা হচ্ছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের আর কি কি এখতিয়ার বাড়বে, একটা হচ্ছে যে বিচারক নিয়োগের জন্য আইন, আর একটা হচ্ছে অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ক্ষমতা আর্টিকেল 116 অনুসারে তারা উল্লেখ করেছেন। এই সমস্ত বিষয়ে প্রায় কাছাকাছি এসছে। এখন বাকি রইল সংবিধান। ওনারা যা চান শুনে রাখুন, মাননীয় সংস্কার কমিশনের নেতৃবৃন্দ ইনক্লুডিং মাননীয় প্রধান উপদেষ্টা, সংস্কার কমিশনে আপনারা নিজেদের মতো করে যে সমস্ত সংস্কার সংবিধানে চান সেই সংস্কারগুলো জাতিকে মেনে নিতে হবে। এই ইগু কেন আপনারা লালন করেন? আপনারা কেন মনে করেন এনসিসি, ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল নামে যেটা পরিচিত, তাকে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে রাষ্ট্রের সমস্ত অঙ্গকে আপনারা বেকার করে দিবেন? সেটা আমাদেরকে কেন মানতে বলেন? বলে যে সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। আমরা আমাদের কথা বলেছি যে এনসিসি একটি নির্বাচিত বিষয় এবং তাদের হাতে রাষ্ট্রের সমস্ত অঙ্গের ক্ষমতা কোনো একটা সময়ে যখন সংসদ থাকবে না, সেই সময়ে তারা যখন এক্সারসাইজ করবে, তাকে 4 জন, তার মধ্যে প্রেসিডেন্ট একটু ইনডাইরেক্টলি নির্বাচিত, বাকি সবই নির্বাচিত, তাদের কাছে আপনি পুরো রাষ্ট্রের জিম্মা দিয়ে দেবেন। তারা এই সমস্ত আরো কিছু কিছু অভিনব সংস্কার প্রস্তাব নিজেরা দিয়েছে। মনে হয় যেন আমাদেরকে বাধ্য হয়ে সে সমস্ত সংস্কার প্রস্তাবে একমত হতে হবে। তাহলে তো এটা বাকশাল হয়ে গেল। যদি সংস্কারের সমস্ত প্রস্তাবের মধ্যে আমরা একমত হওয়ার জন্য আপনারা কন্টিনিউয়াসলি পার্সু করতে থাকেন এবং ব্লেম দিতে থাকেন যে এখনো পর্যন্ত এই বিষয়ে ঐকমত হয়নি। আমরা লিখিতভাবে বলেছি, আমরা আলোচনা করেছি কি কি বিষয়ে আমরা কাছাকাছি এসেছি এবং কি কি বিষয়ে একমত, নীতিগতভাবে একমত, সেগুলো কম্পাইল করে আপনারা জাতির কাছে প্রকাশ করেন। আগামী 2 তারিখ আবার ডেকেছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। ভাবটা আমরা বুঝছি এরকম, আনুষ্ঠানিকতা আয়োজনের কোনো কমতি নেই, কিন্তু কাজের কোনো খবর নেই। আবার ডেকেছেন 2 তারিখে যে দ্বিতীয় পর্বের আলোচনার আবার শুভ উদ্বোধন হবে। কেন উদ্বোধন কয়বার করতে হয়? আমি এখানে আরেকটা অনুষ্ঠানে এসেছিলাম, আমাদের একজন লেখক তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর একটি কিতাব লিখেছিলেন, প্রামাণ্য। সেইটার 4th কি 5ম এডিশনের আবার পুনরায় শুভ উদ্বোধনীতে এসেছিলাম। সেই রকম এই সংস্কার নিয়ে আবার কতবার উদ্বোধন করবেন? প্রথম পর্যায়ের একবার উদ্বোধন করেছেন আলোচনা, দ্বিতীয় পর্যায়ে আবার উদ্বোধন করবেন, তৃতীয় পর্যায়ে গিয়ে আবার আপনারা এটা একত্রিত করবেন। এইভাবে আপনারা আমাদেরকে সংস্কারের কলা দেখাচ্ছেন। সংস্কার হবে, সংস্কার আমাদের প্রধানতম এজেন্ডা। তার চাইতেও বেশি জোরে বিচার হবে ফেসিবাদীদের বিরুদ্ধে, যারা মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিল। সবাইকে কাঠগড়ায় নিয়ে আসা হবে আমাদের সর্বোচ্চ এজেন্ডা। কিন্তু নির্বাচন বাংলাদেশের মানুষকে এই ডিসেম্বরের মধ্যে দিবেন বলে যে আপনি আশ্বস্ত করেছিলেন আমাদের সামনে, পরবর্তীতে আপনি সরে গেলেন, সেটা ঠিক করেন নাই। নির্বাচন বিলম্বিত হওয়ার একটিও কারণ নাই, আপনার সামনে যুক্তি নাই কেন আপনি ডিসেম্বরের বাইরে যে নির্বাচন দিবেন, সেটার পক্ষে একটিও যুক্তি নাই। কিন্তু শুধু বলেন ডিসেম্বর থেকে জুন, ডিসেম্বর থেকে জুন। কেন আসর করেছে আপনার যে ডিসেম্বর থেকে জুনের ভিতরে এর মধ্যে বলতে থাকতে হবে? ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে, বাংলাদেশের মানুষের দাবি, আমাদের দাবি। একটি কারণও নাই ডিসেম্বরের বাইরে নির্বাচন যাওয়ার। সংস্কার এবং নির্বাচন চলমান প্রক্রিয়া, যারাই রাষ্ট্র ক্ষমতা আসুক তারা প্রতিশ্রুত সেই সংস্কার এবং বিচার চালিয়ে নিয়ে যাবে। এটা বিচার বিভাগের, স্বাধীন বিচার বিভাগের এখতিয়ার, তারা তাদের মতো স্বাধীনভাবে বিচার পরিচালনা করবে, বিচার কার্য, আমরা শুধু সহায়তা করব। আর সংস্কার তো কখনো শেষ হয় না। এটা পৃথিবী যতদিন থাকবে, দেশ যতদিন থাকবে, মানব যতদিন থাকবে, ততদিন তাদের চাহিদা অনুসারে, দেশের চাহিদা অনুসারে সংস্কার হইতেই থাকবে। এটা চলমান প্রক্রিয়া। আর ওনাদের ভাষ্য মধ্যে যে সংস্কার সমাপ্ত করেই সব দিতে হবে। কেন? যাই হোক, অনেক কথা বললাম। সাংবাদিক বন্ধুদের কাছে আমার অনুরোধ, আপনারা জাতির সামনে উন্মুক্ত করবেন যে যদি ডিসেম্বরের পরে নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি যুক্তিও তাদের থাকে, সেটা যেন তারা প্রকাশ করে।